খাতায় স্বরলিপি লিখে। স্বপ্নের নায়িকা ববিতা, রূপালী পর্দার সেই মায়াবী মুখ, যিনি যুগের পর যুগ দর্শকের হৃদয়ে রাজত্ব করে আসছেন। এই বিশেষ পর্বে বুশরা চ্যানেলের সঙ্গে একান্ত আড্ডায় তিনি খুলে দিয়েছেন তার জীবনের অজানা অধ্যায়। এ যেন শুধু একটি সাক্ষাৎকার নয়, বরং এক আবেগময় যাত্রা, যেখানে স্বপ্ন, ভালোবাসা আর বাস্তবতার গল্প এক সুতোয় গাঁথা। দেখুন, অনুভব করুন আর ডুবে যান স্বপ্নের নায়িকা ববিতার জীবনের না বলা কথার গভীরে। হ্যাঁ দর্শক, বুশরা চ্যানেলের সাথে একান্তে ববিতা। তো আমার এবং আমাদের স্বপ্নের নায়িকার তার নিজের মুখে তার জীবনের গল্পগুলো আজ আমি শুনবো এবং আপনারাও শুনবেন। আমি চলে যাচ্ছি আমাদের প্রিয় নায়িকা ববিতা আপার কাছে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? ভালো আছি, মাশাআল্লাহ। তো শুরুতে আপনাকে অভিনন্দন জানাবো। সম্প্রতি আপনি রাষ্ট্রীয় পদকে, সর্বোচ্চ পদকে সম্মানিত হয়েছেন। আপনাকে অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ। আমি জীবনে যত পুরস্কার পেয়েছি, এটাই শ্রেষ্ঠ পুরস্কার, শ্রেষ্ঠ পদক। আমার কি যে ভাল লেগেছে, কি ভাল লাগছে আমি বলতে পারবো না। অনেক খুশি আমি। মানুষ বলে যে ববিতা যে কাজে হাত দিয়েছে সেখানে সোনা ফলেছে। এইটা কতটুকু বাবা সত্য? এরকম করে বলে? হ্যাঁ। যাক, না, একটা জিনিস মনে রাখবেন, আসলে আমি সেই ছোটবেলা, সেই বেনি দুলানো সেই ছোটবেলা থেকে এই চলচ্চিত্রে আছি এবং এই অবধি এখনও কাজ করে যাচ্ছি। তো আমাদের তো অনেক কিছু করতে হয়েছে, শিখতে হয়েছে, উপরে ওঠার যে চেষ্টা সেগুলো কিন্তু করেছি। সেগুলো করেছি বিধায় আজকে এই জায়গাতে আসতে পেরেছি। জহির রায়হান সাহেব আমাকে চলচ্চিত্র জগতে এনেছেন। বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়, আমজাদ হোসেন, নারায়ণ ঘোষ, মিতা, সুভাষ দত্ত, এনাদের সবার সাথে কাজ করে আমি ওনাদের কাছ থেকে কত কিছু যে শিখেছি বলে বোঝাতে পারবো না। এবং সেই জন্যে আজকে আমি এইখানে আসতে পেরেছি। আমার দর্শকদের ভালোবাসায় ববিতা হয়েছি। আপনি যে পরিবার থেকে এসেছেন, আপনার পরিবারটা পুরোটা মানে এত বড় বড় মাপের শিল্পীরা আছেন যে আমাদের বাংলাদেশে গর্ব করার মতো। আমাদের পরিবারে আমরা 3 বোন, সুচন্দা আপা, আমি এবং চম্পা। আমরা 3 জনই কিন্তু আমাদের মাঝে এত মিল যে ছবি করতে গেলে আমরা কি করতাম, একজন আরেকজনের সাথে আলাপ করে নিতাম যে এই ছবিটা কি করব, এটার গল্পটা কি ভালো, তোমাকে মানাবে? সুচন্দা আপা এটা বলে দিতেন, না এটা ঠিক না, এটা করো। তো সেইভাবে করেছি। আবার চম্পাও সেম জিনিস আমার সাথে করে। তো আমাদের মাঝে এত মিল, বাইরের অনেকে বলে মাই গড আপনাদের মাঝে এত মিল, এত এরকম কাউকে দেখি না। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু সত্যি খুব গড গিফটেড এগুলো। একদিকে আপনি 21 পদক পেয়েছেন, আরেকদিকে কিন্তু ভক্তদের একটা আক্ষেপ, একটা কোন দিকে যেন একটা আক্ষেপ, মানে একটা সুর বেজে উঠেছে। সেটা হলো আপনারই বড় বোন সুচন্দা আপার কথা নিয়ে, যে তিনি এখনো পেলেন না। আমি অত্যন্ত দুঃখিত যে এই যে এত বছর পেরিয়ে গেছে, অথচ সুচন্দা আপা পদকটা ওনার পাওয়া উচিত ছিল। হ্যাঁ, তো এটা কেন কি জানি না। আবার অনেকে আমাকে বলেছে, ম্যাডাম আমরা খুব খুশি আপনি পদক পেয়েছেন, কিন্তু একটা কথা বলি, আপনাকে তো আরো আগে দেওয়া উচিত ছিল, কেন দেয়নি? আমি বললাম আমি এটা বলতে পারছি না, আমাকে এটা জিজ্ঞেস করবেন না, তবে আমি এখন পেয়েছি তাতেই আমি খুশি। এবং একটি দিন আসবে
যেখানে আমার ছোট বোন চম্পা ও পাবে। সুচন্দা আপার ব্যাপারটা যখনই আমি চিন্তা করি আমার খুব খারাপ লাগে। সেটি হচ্ছে সুচন্দা আপার কিন্তু এত বছরে এত ইয়েতে ওনার পদক পাওয়া উচিত ছিল। আপনারা জানেন ভালো করে যে সুচন্দা আপা জীবন থেকে নেওয়া ছবিতে কি অপূর্ব অভিনয় করেছিল, এবং ভাষা আন্দোলনের এই যে ছবিটি, আপনি জানেন যে সুচন্দা আপা নিজে একজন পরিচালকও বটে। উনি প্রযোজক, পরিচালক, শিল্পী হিসাবে বহু সুন্দর সুন্দর ছবি করেছেন, এবং ওই আপনার জহির রায়হান সাহেবের লেখা হাজার বছর ধরে এই ছবিটি বানিয়ে উনি সমস্ত পুরস্কার, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং এটা কি গর্বের। সব কিছু ওনার ৬-৭টা পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, তো আমার খারাপ লাগছে যে কেন মূল্যায়ন করা হয় না। এটার কারণটা কি? উনি তার যোগ্য সম্মানটা তিনি পাবেন, এটাই আমি দোয়া করছি। হ্যাঁ, আমি চাই উনি বেঁচে থাকতে, জীবিত অবস্থায় উনি যেন এই সম্মানটা দেখে যেতে পারেন। তো যখন আপনি উৎসর্গ করলেন জহিরান সাহেবকে, তখন অনেকেই মনে করলো যে এই নামটার পাশে যদি সুচন্দা আপার নামটা বসিয়ে দিত উৎসর্গ করা, তাহলে হয়তো নিজের বোনের হয়তো একটা কোথাও একটা ফাঁক রয়ে গেছিল। না, আপনার কি মনে হয়? না, আমি বলি সেটা হচ্ছে সুচন্দা আপা তো আছেনই, উনি তো আমার বড় বোন, উনি তো আমার সব কিছু। কিন্তু জহির রায়হান সাহেব উনি আমার মেন্টর, উনি আমাকে নিয়ে এসছে। কারণ প্রথমে আমার সিনেমা করার মোটেও ইচ্ছে ছিল না। আমি আগে যখন সুচন্দা আপার সাথে, ছোট্ট মেয়েটি, আমি সুচন্দা আপার সাথে সেই কক্সবাজারে এখানে ওখানে শুটিংয়ে গেছি, আমি দেখেছি আমার বোন শুটিং করছে, আমি তাকিয়ে তাকিয়ে দেখছি, আল্লাহ এ কি, আমার বোনকে ডাইরেক্টর এত কষ্ট দিচ্ছে কেন। একবার বলছে আপনি দৌড়ান, ওই সেই গরম বালুর মধ্যে হাঁটছে, সমুদ্রে আপনি আত্মহত্যা করতে যাচ্ছেন, আপনি পাহাড়ে উঠছেন, এইসব দেখে টেকে আবার বলছে কাট কাট কাট, ট্রলি হয়নি, আবার নিতে হবে, আবার নিতে হবে। এই যে ব্যাপারগুলো, এগুলো দেখে আমি বললাম না ভাই, আমার মোটেও সিনেমা করার ইচ্ছে নেই। যাই হোক, আমি স্কুলে পড়ি, তো স্কুলে যাচ্ছি এই সেই। তারপরে একদিন জহিরান সাহেব বললেন, দুলাভাই, তখন তো দুলাভাই, বললেন যে এই তোমাকে আমার একটা সিনেমা করতে হবে। আমি বলছি পাগল নাকি, আমি করব সিনেমা? না না না, তা হবে না। তারপরে সুচন্দা আপা বললেন, দেখ তুই যদি না করিস এই ছবিটি, সংসার নামে একটি ছবি, যদি না করিস তাইলে কিন্তু তোর দুলাভাই অনেক কষ্ট পাবে। তখন মাও বোঝালেন যে না তুই কর। যাই হোক, খুব রাজি হলাম কষ্টে, ওই খেলার ছলে ছবিটি করেছিলাম। তবে আনফর্চুনেটলি মুভি ওয়াজ আটার ফ্লপ। অনেকে বলে যে সেই সময় ছবিটা না চলার একটাই কারণ যে তখন সুচন্দা আপাকে মানুষজন, দর্শকরা এই যে দেখতে চায়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তখন আপনি মাত্র নতুন, আপনার তখন পরিচিতি ছিল না, তো যে কারণে দুটো ব্যালেন্স হয়নি। হ্যাঁ, হয়তো ছবির গল্প সবকিছু কিন্তু সুন্দর ছিল, সুন্দর ছিল। ওতে রাজ্জাক সাহেবও ছিলেন, রাজ্জাক ভাই হলেন আমার বাবা, সুচন্দা আপা আমার মা হলেন। এইটাই দর্শকরা মেনে নিতে পারেনি আসলে, হয়তো তাই। সেখানেই আসলে যাক, ওটা যা হবার সেটা তো আগে হয়ে গেছে। হ্যাঁ, লেট দেয়ার বি লাইট। হ্যাঁ, তো লেট দেয়ার বি লাইট, এই ছবিটা নিয়ে আপনার নিজের মুখে আমি শুনেছেন। তো আমি বলি, এটা আমার এত কষ্ট লাগে, কারণ জহির রায়হান সাহেব একটি কথা বলতেন যে এই ছবিটি হবে আমার জীবনের শেষ ছবি, এরপরে আমি আর কোনো ছবি বানাবো না। এবং এটা কিন্তু এমন একটা গল্প, এমন একটা মানে ইন্টারন্যাশনাল, মানে সারা পৃথিবীতে এই ছবিটি চলবে, এরকম একটা গল্প। তো ছবিটি হলো, আমাদের সব কথাবার্তা ইংলিশে ছিল, ইংলিশে তো। আর জহির রায়হান সাহেব এটা নিজে ক্যামেরা চালাতেন, পুরো গল্পটা ওনার মাথায় ছিল।
ওনার কিন্তু কোনো স্ক্রিপ্ট ছিল না। তো স্ক্রিপ্ট না থাকাতে এটা কি হলো, পরে একটা সময় আপনি জানেন যে ছবিটি কমপ্লিট হলো না, এবং পরবর্তীতে অনেকে বলল যে ঠিক আছে এটা আমরা শেষ করব। খান আতাউর রহমান সাহেব, সুচন্দা আপা সবাই চেষ্টা করলো, কিন্তু কিছুতেই শেষ দৃশ্যটা কি হবে এটা কেউ পারেনি। পারেনি। বন্দিনী ছবিতে হ্যাঁ একজন আফগান নায়ক ছিলেন আপনার বিপরীতে, মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। ওর অনেক ব্যাপার আছে যেগুলো শুনলে আপনাদের দর্শকদেরও খুব খারাপ লাগবে। আমাদের দেশের যে নায়ক তাদেরকে দিয়ে হবে না, আননোন একটি ছেলে যার চেহারাটা বিদেশি, তো সেটা অনেকে করে এতেশাম সাহেব খুঁজে পেলেন। ওর নাম ওয়াহিদ, হি ওয়াজ ফ্রম আফগানিস্তান। ওর বাবা ছিলেন একজন অ্যাম্বাসেডর। তো তারপরে এতেশাম সাহেব ওনাকে বললেন যে আমি তোমার ছেলেকে আমার ছবিতে নিতে চাই। তো বললো খুব ভালো খুব ভালো। তারপরে ছেলেটি কাজ করলো, সুন্দর কাজ করেছে। ছবির গানগুলো ছিল ইশারায় শীষ দিয়ে, তারপরে আরো আরো সুন্দর গান নয় জীবন কাহিনী। গান নয় জীবন কাহিনী। গান নয় জীবন কাহিনী, সুর নয় ব্যথা রাগিনী। একটা সময় আমেরিকায় বসবাস আচ্ছা করতেন। এটা উনি আমি নাকি একটু বলতে suicide চাই। করেছিলেন। না সুইসাইড এটা সম্পূর্ণ মিথ্যে কথা, আসলে কি ছিল এটা আপনি কি ঠিক জানেন? না। আচ্ছা কি সেটা আমি বলতে পারবো। সেটা হচ্ছে একটা ছবি করে ওর বাবা যেহেতু ট্রান্সফার হয়ে অ্যাম্বাসাডার, ন্যাচারালি আজকে এই দেশ কালকে ওই দেশ পরশু ওই দেশ, উনি চলে গেছিলেন। তো সেখানে ওয়াহিদকেও চলে যেতে হয়েছিল। ওয়াহিদ চলে গেল এবং তার আর কোনো খবর কেউ জানে না, আমরাও জানি না। আমরা শুনেছি ও বিদেশে বাবার সাথেই আছে। ইতিমধ্যে সে হয়তো তার ঘর সংসার হয়েছে, সব হয়েছে, এই ওই সেই। তারপরে একদিন আমি তখন পার্কে হাঁটতাম, আমি তো গুলশানে থাকি, গুলশান পার্কে হাঁটতাম। তো তখন একটি মেয়ে ইংলিশে আমাকে জিজ্ঞেস করছে, আর ইউ ববিতা? I said yes. Said, can I talk to you? I said, of course you can talk. বললো যে you see my uncle is Wahid. I said, oh my God, really? Wahid is your uncle? Yes. তো তখন আমাকে বললো যে একটি কথা, সেটা হচ্ছে ওয়াহিদ যে তোমার সাথে ছবিটি করেছে, সেই ছবিটি ও শুটিং করেই চলে গেছে, ডাবিং করে চলে গেছে, কিন্তু ও ইয়ে করতে পারেনি, ছবিটি দেখতে পারেনি। তো আমাকে রিকোয়েস্ট করেছে তুমি বাংলাদেশে ববিতাকে খুঁজে বের করো, ববিতাকে বলো আমাকে ওই পুরো ছবিটা একটা ভিডিও, তখন তো আর এই সমস্ত ইয়ে ছিল না, ডিভিডি একটা, হ্যাঁ। তো সেটা আমাকে বহুত কষ্টে সিনেমা হল থেকে ইয়ের থেকে এফডিসি থেকে ওইভাবে করেছি, করে টোরে তারপরে ও চাইলো যখন, আমি বললাম নো, আমি তোমাকে দেব না এটা। আমি আর কয়দিন পরে ইউএসএ যাচ্ছি, তো আমি এই ক্যাসেটটা আমি নিয়ে যাব ওর সাথে, আমি সারপ্রাইজ দেখা করব, ওকে ক্যাসেটটা দিব, খুব খুশি হবে। তারপরে যখন গেলাম আমি ওকে ফোন করলাম, ওর বাসায় কেউ ধরলো, তো ধরে বলল যে আই এম সরি টু সে ওয়াহিদ আর বেঁচে নেই। সো মাই গড, কেন কি হয়েছে? তো বললো যে কি অসুখের কথা বলেছে, সে হসপিটালে ছিল তো মারা গেছে। তো আমার কষ্ট লাগলো, আমি বয়ে নিয়ে গেলাম ছবিটা, তার দেখার এত ইচ্ছে, কিন্তু সে দেখতে পারলো না, এটাই আমার খুব খারাপ লেগেছে। সুইসাইড না ঠিক, উনি বোধহয় ওনার মা বাবার সাথে সম্পত্তি নিয়ে একটা বিরোধ ছিল, বিরোধ হয়েছে, সেটার জন্য ওর বাবা মা যা সম্পত্তি ওকে দিয়েছে সেগুলো সে একসেপ্ট করে নেই। তারপরে বোধহয় সে একটু ওর লাইফটা একটু অন্যভাবে ই করছিল, খুব অ্যালকোহলিক হয়ে গেছিল। উনি একটা মতো ছবি করে একদম ইতিহাস হয়ে গেছেন, দ্যাট ইজ ববিতা। ইশারায় শীষ দিয়ে
কথায় বলে না, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। ববিতা আপার ছেলেকে নিয়ে কিন্তু ভক্তদের কোনো ঘুম নেই, কখন বিয়ে করবে। ও আপনি জানেন যে অনেক যখন 3 বছর বয়স ছিল তখন ওর বাবা মারা গেছিল। আমার আত্মীয় স্বজন সবাই বলেছে যে তুমি এত অল্প বয়স, তোমার কিন্তু এখন বিয়ে করা উচিত। আমি বলেছি নো, চলচ্চিত্রই আমার সবকিছু, এখন আমি আর বিয়ে করতে চাই না। আর তাছাড়া আমি আমার একমাত্র ছেলে অনেক, ওকে আমি মনের মতো করে মানুষ করতে চাই। তো তাই আল্লাহ রহমতে হয়েছে। ও পড়াশুনো করেছে, অ্যান্ড ও মাশাল্লাহ লেখাপড়ায় খুব ভালো ছিল। ও কোথায় পড়তে যাবে, কোথায় কোনখানে কোন স্কুলে পড়বে, কি করবে, সব ডিসিশন আমি ওকে বলে দিতাম। বাবা এটা করো, ওইটা করো, সেইটা করো, এরকম এরকম। যোগ্য মায়ের যোগ্য সন্তান হয়েছে আসলে। তারপরে তো বললো যে মা আমি এখন বিদেশে পড়তে যেতে চাই। ভেরি গুড, যাও। তারপরে সে গেল, কানাডায় গেল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লো, পড়ে তারপরে এখন সে খুব ভালো চাকরি করছে। ও ডেলয়েটে চাকরি করছে। এবং আমার যেটা হয়, একমাত্র ছেলে বিদেশে, মা এখানে একা একা কি করে থাকি। আর তারপরে আমি আবার সিনেমা যে খুব একটা করি, খুব একটা কি এখন করছি না। তো আমি বছরের 5-6 মাস আমি ছেলের কাছে গিয়ে থাকি। তারপরে হয়তো বলি বাবা তুমি বিয়ে শাদীর ব্যাপার ট্যাপার বলো। তো বলতো আম্মা এটা তোমার বলতে হবে না, আমি আমার ডিসিশন আমি নেব। আমি চিন্তা করলাম হ্যাঁ, এটা যদি ও মনে করে যে ও কাউকে ভালো লাগছে, ভালোবাসছে, সময় কি পেরিয়ে যাচ্ছে না? না, সময় পেরিয়ে যাচ্ছে। এখন যেটা দেখলাম যে ও যেটা বলছে এটা আমার শুনতে হবে। হ্যাঁ, কারণ আমার মাথায় এরকম আসে যে যদি আমি ওকে বলি এইখানে তোমার বিয়ে করতে হবে, ও হয়তো করলো, মায়ের কথা রাখলো, কিন্তু পরবর্তীতে কোনো প্রবলেম হলো, তখন সারা জীবন আমার খুব কষ্ট লাগবে। এই জন্য এই বিষয়টা আমি খুব একটা ছেলের উপরে দিয়ে দিয়েছি। ভাবতে কেমন লাগে যে আপনি শাশুড়ি হয়েছেন, কিংবা ছেলের ঘরের নাতি নাতনি দাদি হয়েছেন? খুব ভালো লাগবে, শাশুড়ি হয়েছি, শাশুড়ির মতো যা করার তাই করব। এমন সুন্দরী শাশুড়ি এবং এত গুণী গুণান্বিত। হ্যাঁ, তো আসলে ব্যাপারটা অন্যরকমই। আমরাও ভক্তরাও মানে খুব মানে এনজয় করবে ব্যাপারটা আর কি। যে দেশের জনগণ আপনাকে ভালোবেসে ববিতা বানিয়েছে, আপনি তাদেরকে ভুলে যাননি, কিন্তু পাশাপাশি যে দেশের জনগণ শাবানা আপাকে শাবানা বানিয়েছে, উনি এতগুলো বছর একেবারেই বাংলাদেশ ছেড়ে চলে গেছে। আচ্ছা, আমি এটা ভাবছি এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে চলচ্চিত্র জগতে আর কাজ করবেন না, তখন মনে করেছেন ছেলে মেয়েরা হায়ার এডুকেশনের জন্য বিদেশে যাবে, তো গেছে, তাতে অসুবিধা কি। তবে আমার ব্যাপারটা বলবো, আমি কিন্তু ছেলের কারণে আমি যাই ঠিকই, আমি বছরের অর্ধেক সময় আমি ছেলের কাছে যাই, তারপরে আবার ফিরে আসি। এবং আমাকে আমার ছেলে অনেকবার বলেছে যে আম্মা তুমি এরকম এখানকার কাগজ করো, আমি আছি, আমি খুশি হব। আমি বলছি না বাবা, আমি কাগজ করব না, আমার অনেক দিনের ভিসা নেওয়া থাকে, আমি তোমাকে দেখতে আসি, তবে আমি বাংলাদেশ ছেড়ে আমি কোথাও যাব না। বাংলাদেশ আমার সবকিছু, বাংলাদেশি আমি, আমার শেষ সময়টা যেন বাংলাদেশেই হয়, আমার মৃত্যু যেন বাংলাদেশেই হয়, এটাই আমি আমার ছেলেকে বলি। বাহ, যদি আমাকে জানতে সাধ হয়, বাংলার মুখ তুমি দেখে নিও। শাবানা আপার প্রসঙ্গটা যখন আসলো, একটু আপনাকে পেছন দিকে নিয়ে যেতে চাই। একটা সময় আমি 70s কথা বলবো, যে আপনাদের মধ্যে কিন্তু একটা তুমুল একটা কম্পিটিশন থাকতো, কে কার চাইতে ভালো ছবি করবে একটা। তখন সিনে ম্যাগাজিনে কিন্তু পত্রিকাগুলোতে এই নিয়ে আপনাদের বেশ
মুখরোচক খবর ছাপা হতো আর কি, এবং দর্শকরা কিন্তু দর্শকদের মধ্যেও একটা বিতর্ক সৃষ্টি হতো, কেউ একটা পক্ষ নিত ববিতা, কেউ শাবানা। তো আপনাদের মধ্যে সত্যিকার অর্থে সম্পর্কটা কেমন ছিল? দুজনকে কিন্তু ছবি করতে আমরা সচরাচর না না দেখি। করেছি, একটা করেছেন, দুটো একটা না করেছেন, দুটো না তিনটে করেছি, দুটো এবং করেছেন, এতে কোনো তিনটা আপত্তি নেই। করেছেন। হ্যাঁ করেছি, কিন্তু সিনগুলো এমন ছিল যে আলাদা আলাদা। না এটা কি ইচ্ছাকৃত একই করেছিল? একই একই হ্যাঁ, একটাতে ইয়েতে ছিল, গান গাইছি, একটাতে ছিল, গান সোহাগ ছবিতে। গাইছি সোহাগ ছবিতে। হ্যাঁ, হ্যাঁ একটাতে ছিল। এবং ওনার সাথে আমার এত ভালো সম্পর্ক যে এগুলো বলে বেশ মজাই লাগবে। সেটা হচ্ছে যেমন উনি আমাকে খুব আদর করতেন, আমিও খুব রেসপেক্ট করতাম ওনাকে, এবং উনি এত ভালো শিল্পী। তারপরে আমাকে বলতো, এই ববিতা তুমি তো খুব ইন্ডিয়াতে যাও, খুব যাওয়া পড়ে, আমার তো সময় হয় না, যেতে পারি না, আমার জন্য একটু শাড়ি নিয়ে এসো সুন্দর সুন্দর। আমি শাড়ি এনে আপাকে দিতাম। তারপরে হয়তো কক্সবাজারে আউটডোরে গেছি, শুটিং করছি, তখন একটা সময় সব আর্টিস্টরা ওই এক একটা ছবি নিয়ে যেত, শুটিং হতো। তো আমি হয়তো এক রুমে আছি, আর একজন আর্টিস্ট অন্য ছবি নিয়ে আর এক রুমে, এরকম এরকম সন্ধ্যার পরে আমরা সব এক জায়গায় সমুদ্রের পাড়ে বসে গল্প করছি, এই ওই। তো শাবানা আপা আমাকে বললেন, এই ববিতা তুমি আমার একটু উপকার করবে। আমি বলছি, কি আপা? বললেন যে তুমি তো বেশ মডার্ন রোল টোল করো, তো তোমার তো বেশ মডার্ন পোশাক টোশাক আছে, তো আমাকে একটা ড্রেস দিতে পারবে? ওটা আমি একটা গানের মধ্যে পরবো। আমি বলছি, আপা আমি তো বেশ তখন শুকনা পাতলা ছিলাম। বলছি, আপা আমারটা কি আপনার গায়ে হবে? তো বলি, দাও না দাও, আমি দেখি রাত্রিবেলায় ওটাকে সেলাই খুলে ঠিকঠাক করে পরবো। এবং পরে দেখলাম উনি ওই আমার ওই পোশাকটি পরেছে। কোন ছবির কথা মনে আছে? এই ছবিটা ওনার কি ছিল আমার মনে নেই। তো অনেকে অনেক কথা বলে, কিন্তু আমাদের মধ্যে ওনার বাচ্চা হয়েছে, আমি ফুল টুল নিয়ে দেখতে চলে গেছি। এই যে জিনিসগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। এখনো দেখা হলে, অনেক দিন আগে একটা মার্কেটে, আমেরিকা না, এটা বাংলাদেশি বা ইন্ডিয়াতে, আমি ভুলে গেছি। তো ওনার সাথে আমার দেখা হয়েছে, দেখা হলে উনি আমার দিকে তাকিয়ে আছেন, আমিও তাকিয়ে আছি। তারপরে উনি জড়িয়ে ধরলেন, আমিও জড়িয়ে ধরলাম। তারপরে আমাদের দুজনেরই চোখ ছলছল ছলছল, কারণ আমার তো আর্টিস্টদের সাথে আত্মার সম্পর্ক, একদম একদম আত্মার সম্পর্ক। তাদের সাথে একসাথে কাজ করেছি, এখন কত উনি স্মৃতি। করছেন না, কত স্মৃতি, কত কিছু। সিনেমার পর্দা কিন্তু আপনার নায়ক, মানে কি বলবো, সুপারহিট আপনার সঙ্গে বেশ মানাতো। নায়ক রাজ্জাক থেকে শুরু করে নায়ক জাফর ইকবাল, নায়ক ফারুক, সোহেল রানা। যদি জিজ্ঞেস করি যে কোন পেয়ারটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো? রাজ্জাক ভাই, রাজ্জাক ভাই। তো রাজ্জাক ভাইয়ের সাথে কাজ করতে আমি অনেক ছবি করেছি, অনেক ভালো লাগতো। এছাড়া ফারুক সাহেব খুব ভালো শিল্পী, উনি ওই যে গ্রামের যে প্রতিবাদী, না, গোলাপি এখন ট্রেনে, অপূর্ব ছবি, এই সমস্ত ছবি মাইলস্টোন, এগুলো এগুলো বিদেশে ফেস্টিভ্যালেও খুব সুনাম করেছে। তারপরে যদি আপনি বলেন অন্যান্য নায়ক বলতে জাফর ইকবাল, ওর সাথে রোমান্টিক ছবিগুলো দর্শকরা আমাদের খুব মেনে নিত, খুব পছন্দ করত, এবং আমাদের একটা সুন্দর বন্ধুত্ব হয়েছিল। আপনার সেই মিষ্টি হাসিটা বলে দেয় যে হ্যাঁ? একটা সুন্দর সম্পর্ক ছিল। যখন জাফর ইকবালের কথা বলেন না, আপনি একটা মিষ্টি হাসি দেন। নীল নীলান্ত আকাশের নিচে হলো অশান্ত মন দুজনা, চলো না চলে যাই, তাড়াতাড়ি মারা নাই, পেছনে দেখো না আর নীল। ওটা এত বেশি পত্রপত্রিকা আমাদেরকে নিয়ে লেখা হতো, হ্যাঁ, কারণ লিখলে পরে পত্রিকা চলবে, ববিতা জাফর প্রেম হচ্ছে, ওরা আজকে এই গল্প করেছে, এই এখানে শুটিং এর ফাঁকে বসে। জাফর ইকবাল, এটা সত্যি, গিটার বাজিয়ে আমাকে ইংলিশ গান শিখাতো। হ্যাঁ, এবং আমাদের শুটিং এর ফাঁকে, এবং অনেকে এটা বলতো যে আমরা জাফর ববিতার মঞ্চে ইংলিশ গান শুনতে চাই। হ্যাঁ, এই যে মজা, এগুলো সব মজার ব্যাপার। কিশোরের ব্যাপারে ভালোবাসা
কিশোরের মতোই ছিল তখন। হ্যাঁ, ভক্তরা না একটা আপনার উপর দোষারোপ করে, আমি জানি না এটা কেন। হ্যাঁ। জাফর ইকবাল উনি যখন অল্প বয়সে খুব অকালে চলে গেলেন, তখন অনেক ভক্তরা বলতো যে এটা ববিতা আপা যদি উনাকে বিয়ে করতো তাহলে হয়তো অকালে চলে যেত না, এরকম একটা কথা বলে। এটা কিন্তু ভুল কথা বলে। বা কেন ছেড়ে দিল, কেন না না না, কেন বিচ্ছেদ ছেড়ে- হয়ে গেল? না না, এটা হ্যাঁ। একেবারেই ভুল কথা। আচ্ছা, কারণ আমরা দুজন কাজ করেছি, আর বিয়ে শাদী এগুলো সব কিন্তু তকদিরের ব্যাপার। একদম। তকদিরের ব্যাপার। হুম। এটা ভালো লাগলে ভালোবাসলে যে বিয়ে হয়ে যাবে তা কিন্তু নয়। না। হ্যাঁ, তো আমার আগে কিন্তু জাফর ইকবাল সাহেবের সোনিয়ার সাথে বিয়ে বিয়ে হয়েছে, হয়েছিল। তারপরে আমার বিয়ে হয়েছে। জেনে রাখো প্রেম তবু মরেনি। 1982-তে ইফতেখার আলম সাহেবের সাথে আপনার বিয়ে হয়। হ্যাঁ। তখনকার পত্রপত্রিকায় বড় করে আসে যে স্বপ্নের নায়িকা অনেকের কি বলবো স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে, তিনি বিয়ে করে ফেলেছেন, এরকম একটা ব্রেকিং নিউজ আচ্ছা, কি হলো? পত্রপত্রিকায় আসলো। না, আমি বলি কি হ্যাঁ। হয়েছে। তখন আমার বাবা খুব অসুস্থ ছিলেন, উনি একদম বিছানায় একদম ইয়ে হয়ে গেছিলেন, অনেক অসুবিধা ছিল, অসুখ বিসুখ ছিল। তো বাবা বললেন যে মা, আমার আগে কিন্তু চম্পার বিয়ে হয়ে গেল। তো তখন আমার বাবা আবার বলছেন যে মা, পপি, আমার ডাক নাম পপি জানেন, হুম হুম। তো বলছে যে তোমার কিন্তু আমি বিয়েটা দেখে যেতে চাই। হ্যাঁ, আমি মৃত্যুর আগে তোমার বিয়েটা দেখে যেতে চাই। হুম। এটা বলার পর তারপরে আমি বললাম বাবা, আমি তো, বলে তোমার যাকে ভাল লাগে তাকে বিয়ে করো, তুমি যদি কাউকে চেনো, তোমার পছন্দ হয়, ভালোবাসা থাকে, তাকে বিয়ে করো। হ্যাঁ, আমি বলছি বাবা, আমার তো এরকম এখন কেউ নেই, আপনারা যার সাথে বিয়ে দেবেন আমি তাকেই আমি বিয়ে করতে রাজি। তারপরে আমার বেশ তখন খুব বিয়ের প্রপোজাল আসতো, হুম। খুব ভালো ভালো জায়গার থেকে বিয়ের প্রপোজাল আসতো। হুম। অনেক ধরনের কথা আছে। কেউ হয়তো বলল আপনাকে আমার খুব ভাল লাগে, তবে একটি কথা, বিয়ের পর আপনি কিন্তু আর সিনেমা করতে মানে পারবেন একটা না। কন্ডিশন দিয়ে দিত। কন্ডিশন দিল। বাপরে। আমার এত রাগ লাগলো, ও মাই গড, হ্যাঁ। আপনি ববিতাকে বিয়েও করতে চান, হ্যাঁ। ববিতাকে পছন্দ করেন, ববিতার সিনেমা পছন্দ করেন, কিন্তু বিয়ের পরে আপনি ববিতা সিনেমা করবে না, এরকম কন্ডিশন দিচ্ছেন। হুম। তখন আমি বললাম না, আমি আপনার সাথে মানে ওখানে আমি বিয়ে করতে রাজি না। যাই হোক, তারপরে ইফতেখারুল আলম সাহেব, ওনার সাথে ঠিক হলো সেই সময় proposal। কিন্তু হুম, হুম। সিনেমা অঙ্গনে এবং সিনেমার বাইরেও আপনাকে অনেকেই পছন্দ করতো, অনেকে কিন্তু সারা জীবন বিয়ে না করেও থেকে গেছে, অবশেষে মারাও গেছে। হ্যাঁ, এমনও অনেকে আছে এত মন থেকে চাইতো। কখনো কি মনে হয়েছে যে এই বিয়েটা না করে যদি আমি সেখানে বিয়ে করতে, এরকম কখনো অবচেতন মনে হয়েছে? হয় না, মানুষের মন কত কিছু তো বলতে পারে, এইগুলো যদিও কিন্তু- এটা একেবারেই ব্যক্তিগত। হ্যাঁ, না, জানি না এরকম আপনি প্রশ্ন কিভাবে বলবেন। আমি ওইভাবে হ্যাঁ। আমি দেখিনি, ওইভাবে আমি ভাবিনি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তারপর তো ইয়ের সাথে, ইফতেখারুল আলম সাহেবের সাথে বিয়ে হয়ে গেল। হুম হুম। তারপর উনিও মারা গেলেন। আমি সর্বসাকুল্যে আমি মোটে 5 বছর ঘর করেছি। সেই উনি তো পৃথিবী ছেড়ে চলে গেছেন আজকে অনেকগুলো বছর, আজকে হ্যাঁ। 2026, প্রায় 35 বছর হবে নাকি? হ্যাঁ, এরকম এরকম হবে। হবে, এরকম হবে। এতগুলো বছর আপনি নিজেকে এতটা স্যাক্রিফাইস করেছেন, আম, কিভাবে সম্ভব হলো? সম্ভব মানে আমি ছেলের দিকে তাকিয়ে, যে না, আমি যদি আর একটা বিয়ে করি, আমার ছেলে ওইটা কিভাবে মেনে নেবে আমি জানি না। তাই সেই জন্যে আমি কিন্তু আর এদিকে, আর তাছাড়া আমি মনে করলাম যে আমি তো বসে নেই, আমি তো আমার চলচ্চিত্র জগৎকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি তখন প্রচুর ছবি করছি, হুম হুম। প্রায় 350 ছবি করেছি। হুম হুম। হ্যাঁ, তো এই পরবর্তীতে যখন ছবি থেকে আস্তে আস্তে বের হয়ে আসলেন, কখনো কি অবচেতন মনে উকি ঝুঁকি দিত যে থাকে না প্রিয়জনের ভালোবাসা একটা অন্যরকম, মানুষের একটা মনের কোনায় একটা সেটা তো থাকবেই, থাকেই। সেটা তো থাকবেই। থাকি। হ্যাঁ, হ্যাঁ। তো যে মানুষটা মানুষের স্বপ্নের জগতে এখনো পর্যন্ত বিরাজ করছে, অথচ সেই মানুষটাই একাকী নিঃসঙ্গ জীবনটা বেছে নিল। আমি কিন্তু নিঃসঙ্গ জীবন
আমার কিন্তু খারাপ লাগে না। আমি কিন্তু নিঃসঙ্গতাটাকে আমি জয় করেছে। জয় করেছি, বেছে নিয়েছি। আই এম অল রাইট। আপনার পাশে আমরা আছি, কত ভক্ত লক্ষ লক্ষ আপনাকে এত ভালোবাসে। আপনার প্রিয় ময়না পাখিটা আপনার ঠিক মতো হাসতো, ও তো তার কথা কিন্তু আমাদের অনেক মনে পড়ে। মনে পড়ে। আচ্ছা, ওই ময়না পাখিটা যেটা ছিল, ও কি করতো জানেন? যদি কোনো গেস্ট বেড়াতে আসতেন, তখন ও বলতো, ওকে পানি দাও, ওকে পানি দাও। আবার বলতো, আমার অনেক অনেক নাই। কই, অনেক অনেক তো নাই। আবার নিজেই বলে, অনেক তো বাইরে, অনেক তো বাইরে। আর ও এত সুন্দর হাসতো, হুম। আমার অবাক লাগতো যে এত সুন্দর হাসি নকল করলো কি আপা, করে। এটা তো সম্পূর্ণ আপনার হাসি হাসতো। একেবারে হাসিটা আমরা তো আমার। অবাক যে হ্যাঁ, হ্যাঁ। কিভাবে সম্ভব, একেবারে হ্যাঁ, পুরো আপনার নকল করতো। হ্যাঁ, আপা কিন্তু কিভাবে কি আমার এই হয়েছিল? দুঃখের বিষয়টা কি জানেন? হুম। আমি যখন কানাডায় গেছি, তো বাসায় তো কানাডায় গেলে 5-6 মাসের জন্য, 4-5 মাসের জন্য চলে যাই। তো বাড়ি ঘর সব রেখে যায়, ওরা দেখে রাখে। তারপরে একদিন যখন ফিরে এলাম, বললো, আপা ওই ময়না পাখিটা আর বেঁচে নেই। কেন, কি হয়েছে? বলে, আপনি বিশ্বাস করবেন না, ও মরে গেছে। হুম। তাই আমরা ওকে ফ্রিজে রেখে দিয়েছি, ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজে। হ্যাঁ, আমাকে দেখাবার দেখানোর জন্য, জন্য। যেন আমি বিশ্বাস করি। হুম। এইরকম ব্যাপার। আসলে- এটার পরের থেকে আমি আর ময়না পাখি আর পালতে চাই না। ওই যে দুঃখটা পেয়েছেন, এত কষ্টটা। কষ্ট পেয়েছি। আপনি কি কষ্ট পেয়েছেন? ভক্তরা তো আর তার চেয়ে বেশি হ্যাঁ, কষ্ট জানি পেয়েছে, এবং আমি, এটা নিয়ে জানি। নিউজও হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই যে দুষ্টুমি, এই হাসিটা আমার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা হিসেবে ববিতার যে স্বীকৃতি আপনি পেয়েছেন সত্যজিৎ রায়ের অশনি সংকেত ছবির মাধ্যমে, এত মানে সারা বিশ্বে শুধু আপনি নন, মানে আপনার মাধ্যমে পুরো বাংলাদেশ পরিচিতি পেয়েছে, এ নিয়ে কিছু শুনতে চাই আপনার কাছ থেকে। এটি হচ্ছে, আমি তাহলে ওইভাবে বলি, আমি যখন গ্যান্ডারিয়াতে ছিলাম, হুম। আমার বড় আপার বিয়ে হয়ে গেছে। তো একদিন একটা চিঠি এসছে, চিঠিতে লিখেছে যে ভারতের সত্যজিৎ রায় আপনাকে ছবিতে নিতে চায়, আপনি একটু যোগাযোগ করুন। তো চিঠিটা পড়ে আমার খুব হাসি পেয়েছে, যে আমি কোথাকার কোন নায়িকা ববিতাকে বলে এসছি, আর ভারতে এত বড় বড় নায়িকা রয়েছে থাকতে আমাকে কেন নেবেন। এই কথা, এটা পড়তে পড়তে আমি চেয়ার থেকে পড়েই গেছি। হ্যাঁ, হুম। তখন আমার বড় বোন সুচন্দা আপা বললেন, ওরে বাবা, না রে, আমাদের এটা সিরিয়াসলি নিতে হবে, চলো আমরা যাই। তো আমি করেছি কি, আমি যাওয়ার আগে ভাবছি, এত বড় একজন পরিচালক, হ্যাঁ, উনি দেখবেন আমাকে। আমার মেকআপ বক্সে যত মেকআপ ছিল, আচ্ছা মতো সেজেছি, এই লিপস্টিক, ভুরু, টিপ, ফুল সেজে গুজে আমি বড় আপার সাথে গেছি। গিয়ে ওনার বাড়িতে কলিং বেল দেওয়াতে দেখি বিরাট লম্বা একজন ভদ্রলোক দরজা খুলে আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে বলছেন, এসো এসো। তো তখন বলছে, তুমি এত মেকআপ করে এসেছো কেন? তোমাকে তো আমি এই মেকআপে দেখতে চাইনি। এটা বলা শোনার পরে আমি আরো লজ্জা পেয়ে গেছি। এবং ওনার বাড়িতে যখন বসলাম, বসার পর তারপরে বলছে, দাদা বলছেন, মানিকদা, ওনাকে আমরা মানিকদা বলে ডাকতাম। তো বলছেন যে, সুচন্দা, ও কি খুব লাজুক? ও কি ক্যামেরার সামনে অভিনয় করতে পারবে? তো সুচন্দা আপা বললেন, হ্যাঁ হ্যাঁ, ও অনেক ছবি করেছে। উনি আমাকে 3 ধরনের স্ক্রিপ্ট দিলেন। সেই স্ক্রিপ্টগুলো আমাকে শুনতে হবে, মুখস্থ করতে হবে। মুখস্থ করে কালকে তুমি ইন্দ্রপুরী স্টুডিওতে আসবে, কিন্তু নো মেকআপ ছাড়া। ওখানে গেলাম, আর্ট পরে করে শাড়ি পরিয়ে দেওয়া হলো, মেকআপ ছাড়া। আমি স্ক্রিপ্টটা নিয়ে আমি ইয়েতে ফ্লোরে গেছি, উনি লুক থ্রু করছেন, দেখছেন, এবং দেখে কি যেন উনি ভাবছেন যে এই মেয়েটিকে কালকে দেখলাম একরকম, আর আজকে একদম অন্যরকম, খুব সিরিয়াস, খুব ইয়ে। এবং উনি আমার অভিনয়, আমার ডায়লগ, আমার সব কিছু
এগুলো দেখে ওনার এত পছন্দ হয়েছে, উনি বলে ফেললেন, ইউরেকা, আমি পেয়ে গেছি, আমার অনঙ্গ বউকে পেয়ে গেছি। তো এইভাবে আমার সেই ছবি করা আর কি, করা হলো একটা আর কি, ইতিহাস সৃষ্টি করলেন আর কি। ইতিহাস। বক যেমন শাড়ি বেঁধে উড়ে যায় না, এবং এটাতে আমার এত ভালো লাগে যে আমি একজন বাংলাদেশের শিল্পী, এবং সেখানে ববিতাকে তারা ইন্টারন্যাশনাল সব জায়গায় চেনে। এই মেয়েটিকে, এটা হচ্ছে সত্যজিৎ রায়ের নায়িকা। আচ্ছা, তো সেটা আমার খুব ভালো লেগেছে। কিভাবে সময়গুলো কাটছে? আর দেশে থাকলে তো 3 বোন আছেন, 3 বোন আছি। সময় কাটে। তারপরে আমি যেটা করি সেটা হচ্ছে আমার কিছু জিনিস খুব ভাল লাগে। যেমন আমি আমার বোনদেরকে ডেকে আমার ছাদে সুন্দর সুন্দর ফুলের গাছ টাছ আছে, আমি ফুলের গাছ পছন্দ করি, পাখি পছন্দ করি, পাখি পালি। আমি বোনদেরকে নিয়ে ওই মাটির চুলায় কাঠের ইয়েতে রান্না করি, আমরা সব বসে বসে খাই, পিকনিকের মতো ঘরোয়া ভাবে। আমরা দেখি তো সোশ্যাল মিডিয়া ছবিগুলো মাঝে মাঝে আসে, ভীষণ ভালো লাগে। 3 বোনের যে এই যে মিলটা, আসলে সবাই আলোচনা করে যে 3 বোনের মধ্যে এত মিল। 2 বোনের মধ্যে কার কাছে আপনি আগে ছুটে যান? আমরা 3 বোনই একসাথে এই করি। তবে বড় বোন সুচন্দা আপা মায়ের মতো, মা সমতুল্য। বড় বোনকে জিজ্ঞেস করি, আমি বুঝি বলে ডাকি, তো বুঝি এই ব্যাপার তুমি কি বলো, এটা কি করব, এটা কি করা উচিত? তো আপা তখন বলে। আবার চম্পার আবার আলাদা গুণ আছে, ও আবার খুব সুন্দর করে, এই চলো আমরা এটা করি ওটা করি, চলো ওখানে যাই। তারপরে কোথাও ড্রেস কিনতে হলে, শাড়ি কিনতে হলে আমার খুব একটা ভাল লাগে না মার্কেটিং করতে। আমি চম্পাকে বলে দিই, চম্পা তুমি আমার পছন্দ জানো, তুমি নিয়ে আসো, কিরকম ভাবে সাজবো, কি করব। ও বেশ সুন্দর এগুলো বুদ্ধি দিয়ে দিয়ে করে। তো এই যে মিল আমাদের মধ্যে, এটা যে কত মধুর লাগে, সেটা আমরা দেখেও কিন্তু খুব শান্তি পাই যে এরকম মধুর সম্পর্কটা থাকুক। আসলে রাতের পর দিন 1973-তে আপনার একটা এই কেনাকাটা নিয়ে মানে বললেন তো, সেরকম একটা প্রশ্ন। 73-তে আপনার একটা ছবি আসছিল রাতের পর দিন, সেখানে আপনি খুব অল্প বয়স ছিলেন, কচি ডাব নিয়ে গান করছেন, কচি ডাবের পানি 2 আনা কিনে নাও। 73-তে 2 আনা ছিল, এই 2026 সালে কত হয়েছে আপনি জানেন? হ্যাঁ, আমি ডেইলি ডাব খাই, হ্যাঁ, তো সেই জন্য জানি। আমি জিজ্ঞেস করি, এই কত নিল রে ডাব? বলে আপা 120 না 30। ওরে বাবা, এত আরো বেশি, হ্যাঁ, 200, এখন 200। আমি আবার কেন আরেকটা মজা করি, আমি বলি এমন ডাব কিনবা যেটা ডাবের ভিতরে ওই যে শ্বাস থাকে না, যেটা পাতলা পাতলা, ওরকমটা। বলে আপা ওইটা কিন্তু একটু বেশি দাম নেবে, নিয়ে আসো, এটা নিয়ে আসো। আরেকটা মজা শুনবেন? হ্যাঁ, শুনবো। সেটা হচ্ছে আমার বার্থডেতে, তখন আমি গ্যান্ডারিয়ার বাড়িতে থাকি। তো আপা ঠিক করলেন, সবাই ঠিক করলেন যে পপির জন্মদিনটা পূর্বাণী হোটেলে করা হবে, তো ওখানে করব। সব আর্টিস্টদের তখনকার সবাইকে দাওয়াত দিলেন, খুব গান বাজনা হলো, কেক কাটা হলো, সব হলো। এবার হচ্ছে কি কি গিফট পেলাম, প্রেজেন্টেশন, এগুলো সব খুলে খুলে দেখা হবে। তো দেখা হবে, তো তখন খুলেছি, অনেক মজার কি হলো, এখন হচ্ছে সব গিফটগুলো কি কি ববিতা পেলো তাই দেখা হবে। তো দেখতে গিয়ে দেখা হলো একটা বক্স বেশ ভারী। তারা বলছে মনে হয় খুব সুন্দর গিফট দিয়েছে, খুব ভালো কিছু হবে, কোনো ভক্ত বা কেউ। তারপরে খুলেছে, খুলে দেখে 2টো কচি ডাব। কচি ডাব। কত সালের ঘটনা? এটা অনেক বছর, হ্যাঁ 20-30 বছর আগের ঘটনা। অবশ্যই, তারও বেশি, তারও বেশি। তার মানে সেই হয়তো সেই গানের ওই ছবিটা দেখে সে মনে করেছে এই ছবিটা তার এত ভালো লেগেছে, কচি ডাবের পানি, সেই গানটা, সেইটা দেখে ওই গিফটটা দিয়েছে। তো এই হলো মজার ঘটনা।